একটা ম্যাচের অপেক্ষা, সেই ম্যাচটাকে ঘিরে কত কথা, কত আকাঙ্ক্ষা। আর এই যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার পেছনের মূল কারিগরদের একজন আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ আপনাকেও, এবং আপনার মাধ্যমে এখনের সকল দর্শককে আমার শুভেচ্ছা। শুরুতেই একটু জানতে চাইবো যে এই ম্যাচটাকে ঘিরে যে হাইপ, টিকিট নিয়ে কাড়াকাড়ি, আপনার কাছে টিকিটের আবদার কেমন? অনেক অনেক, চিন্তা করা যায় না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে অপরিচিত লোকজন আমাকে যোগাযোগ করছে, যাদেরকে আমি চিনিও না, যাদের সাথে পরিচয় ছিল দীর্ঘদিন ধরে, তাদের কোনো যোগাযোগ নেই, তারা আমাকে যোগাযোগ করছে। এবং আমি শুধু না, আমাদের সকল মেম্বার, স্টাফ সবাইকে যোগাযোগ করছে। আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক ইটস জাস্ট মানে এরকম দিন এত তাড়াতাড়ি দেখবো সত্যি কথা কখনো আশা করি নাই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে ফুটবলের আজকে এমন একটি নবজাগরণ হয়েছে যেখানে টিকিটের চাহিদাটা এত উপরে পৌঁছে গিয়েছে, এবং ওভারঅল ফুটবলের আকর্ষণটা অনেক বেড়ে গেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জন্য। সো আই এম গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ, এবং একই সাথে আমার সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালকে ধন্যবাদ জানাতে যায়, বিকজ তার উপরে মানুষের জনগণের একটা আস্থা আছে, সেটারই প্রতিফলন এটা আমি মনে করি। এবং তার নেতৃত্বে আমরা ইসির সবাই একসাথে কাজ করছি, উই আর ওয়ার্কিং অ্যাজ এ টিম। সো ওটার জন্যই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আজকে রেজাল্টগুলি পাচ্ছি। সো ইয়েস, ইটস আনবিলিভেবল, এত রিকোয়েস্ট আছে চিন্তা করা যায় না। রাইট, আপনি যেটা বলছিলেন যে আসলে এই ধরনের হাইপগুলোতে যেটা হয়, মানে টিকিট নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে, অ্যাট দ্য সেম টাইম আপনারা নিশ্চয়ই এখন স্পন্সরদের কাছ থেকে অনেক বেশি সাড়া পাচ্ছেন, অনেক রেসপন্স পাচ্ছেন। ফুটবলের নবজাগরণের কথা আমরা বলছি, তো সব কিছু মিলায়ে যেটা আমরা অনেক বছর দেখিনি, অনেক বছর এই দিনটার জন্য হয়তো ফুটবল ফেডারেশন অপেক্ষা করেছে। অ্যাজ এ ফেডারেশন কর্তা হিসেবে হচ্ছে আপনার কাছে এই বিষয়টা কেমন লাগে? মানে ফুটবলের এই দিনগুলো দেখতে আমরা তো দর্শক হিসেবে দেখছি, আপনারা ফেডারেশন কর্তা হিসেবে কেমন লাগে? খুবই ভালো লাগছে, নিঃসন্দেহে। প্রথমত আমি মনে করি এটা ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড। আমি মনে করি এটা অনেকটা গর্বের বিষয়, এবং এটা আমার ব্যক্তিগত কিংবা আমার কমিটির না। আমি মনে করি বাংলাদেশের যারাই ফুটবলকে ভালোবাসে তাদের সকলেরই একটি বিরাট অর্জন আমি মনে করব। দেখুন, আমরা যখন নির্বাচিত হয়ে কমিটি নিই, আমাদের কিন্তু স্বপ্ন এটাই ছিল যে আমরা ফুটবলকে তার ডিউ স্থানে পৌঁছায় দেব। আমরা কিন্তু কোনো বাড়তি করছি না, এটাই ফুটবল। আজকে যে আপনি দেখছেন যে টিকেটের জন্য হাহাকার, আজকে দেখছেন একটি ম্যাচের জন্য স্পন্সররা ইন্টারেস্ট দেখাচ্ছে, আমাদের প্লেয়ারদের কাছে স্পন্সররা তার অ্যাম্বাসেডর বানাচ্ছে, এটাই কিন্তু ফুটবল। বিশ্বজুড়ে ফুটবল, দিস ইজ ফুটবল। যে কারণে হোক বাংলাদেশের ফুটবলে এই রূপটা আসে নাই, এসছে হয়তো অনেক আগে এসেছিল, বাট দীর্ঘদিন একটা গ্যাপ ছিল। সো অবশ্যই আমি মনে করি এটা সকলের জন্য একটি বিরাট অর্জন, এবং আমি ব্যক্তিগতভাবে নিজেকে অত্যন্ত ভাগ্যবান এবং অত্যন্ত গর্বিত আমি যে এই যাত্রার একটি ছোট অংশ হিসেবে আমি আছি। সো নিঃসন্দেহে একদম ফেডারেশনের কর্মকর্তা এবং বিশেষ করে মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে আমি নিজেকে অত্যন্ত ফরচুনেট মনে করি, এবং আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং আমি সকলের কাছে দোয়া করি যে এটা কিন্তু খালি শুরু, এটা কিন্তু শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এবং আমরা মনে করি ফুটবলের আরও অনেক কিছু দেখার আছে। দিস ইজ নাথিং, অনেস্টলি এই যে নবজাগরণ, দিস ইজ নাথিং। আমরা আরও অনেক কিছু, আমাদের কাজ আছে, আমাদেরকে অনেক কিছু করতে হবে, এবং ফুটবলকে তার যে ডিউ স্থান সেখানে নিয়ে যেতে হবে, সেটাই আমাদের কমিটমেন্ট। আচ্ছা, এই যে এত কাড়াকাড়ি বা এত হই হুল্লোড়, এটাতে আমরা দেখেছি গত ম্যাচে, আমরা হয়তো এক্সপেক্ট করিনি যে বাংলাদেশ ভুটান ম্যাচেও হয়তো এত কাড়াকাড়ি হবে, বাট হয়েছে। এবং সেখানে আমরা অনেকগুলো অব্যবস্থাপনা আমরা দেখেছি, স্ক্যানিং মেশিন ভেঙে দর্শকরা ঢুকে গেছে। তো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এর চেয়ে অনেক বেশি হবে বলে আমরা ধরে নিচ্ছি। তো আপনাদের প্রিপারেশনটা কেমন? দেখুন, আমরা তো আসলে আমরা না, আমার মনে হয় ফুটবলের এই উন্মাদনার কাছে আমরা একা নয়, আমাদের যত স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু নতুন, বিকজ কেউ কখনো আশা করে নাই। আমি হয়তো ছোট্ট উদাহরণ দিই, যখন আমরা এই অনলাইন টিকিটের ক্রিটিসিজম হচ্ছে, যখন আমাদের কাড়াকাড়ি হচ্ছে, তখন কিন্তু ভুটানের টিকিট আমাদের ইস্টার্ন গ্যালারি প্রায় বোধহয় 8,000 টিকিট আর 9,000 টিকিট, আর এদিকে আমাদের টিপিক্যাল মোহামেডান গ্যালারি যেটাকে বলি, ওখানে বোধহয় আরও 5-6 হাজার টিকিট। এই টিকিটগুলো কিন্তু সব অনলাইনে বিক্রি হয়, আমরা কিন্তু কেউ এটার খবরও রাখি নাই, বাট ইন ইটস ওন প্রসেস সব অনলাইনে টিকিট বিক্রি হয়। একটা পর্যায়ে আমরা আবাহনী গ্যালারির টিকিটটা বন্ধ করে দিই, আমরা যেন এটার বিক্রি করেন না, বিকজ অনেকে টিকিট পাচ্ছে না, তাদেরকে আমরা একটা সুযোগ দেবো, যেহেতু একটা ফ্রেন্ডলি ম্যাচ। সো উই হ্যাড টু স্টপ। সো মানে আমরা অনেকেই অনেক কিছু নতুন দেখেছি এই খেলার মাধ্যমে। সো অবশ্যই প্রতিটি খেলায় আমি মনে করি আমরা কেউই পারফেক্ট নয়, আমরা বলি না কেউই কোথাও পারফেক্ট নয়। আপনি দেখেন, এটা আমাদের জন্য সকলের একটা নতুন অভিজ্ঞতা, আমাদের জন্য
আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, সরকারের জন্য, স্টেক হোল্ডারদের জন্য। সো আমরা সবাই এখান থেকে শিখছি। আমাদের কোথায় কোথায় লুপ হোল হয়েছে, কিছু কিছু লুপ হোল হয়েছে হয়তো আমাদের দোষে, কিছু কিছু লুপ হোল হয়েছে অন্যের দোষে, বাট এখানে আমি এবং সে সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ফুটবল। সো আমরা সকলে প্রত্যেকটা পয়েন্ট করেছি যে কোন কোন জায়গায় আমাদের লুপ হোলগুলো হয়েছে এবং সেটা কীভাবে মিটিগেট করব। আমি বিশ্বাস করি যে ভুটানে খেলা আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, ভালো এবং খারাপ দুটোই, ভালো অভিজ্ঞতা কিন্তু হয়েছে। সুতরাং ইটস মিক্স। ইন এ সেন্স আপনি আসলে এটাকে খারাপ অভিজ্ঞতা বলতে পারবেন না, কারণ আলটিমেটলি এরা তো ফুটবল পাগল, এমন না যে ওরা ক্ষতি করতে গেছে। দে আর অল জেনুইন ফুটবল লাভার। আমি দেখেছি, আমার কয়েকজনের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। দে জাস্ট ওয়ান্ট টু ওয়াচ ফুটবল, আর কিছু না। কিন্তু তাদের কোনো ইল মোটিভ ছিল না। কিছু গোষ্ঠী আছে যারা সবসময় ইল মোটিভ নিয়ে কাজ করে, দ্যাট ইজ ভেরি মাইনরিটি। সত্যি কথা হচ্ছে এই 18-20 দর্শক ওরা 100 জনও না, বাট মেজরিটি আপনি দেখেছেন। আমি কোন চ্যানেল জানি না, আমি এক জায়গায় দেখেছি যে একজন ভদ্রলোক বলেছে উনি ওনার মেয়েকে নিয়ে এসছে খেলা দেখতে। উনি বলেছে দীর্ঘ 25 না 20 বছর পরে উনি স্টেডিয়ামে ওনার বাচ্চাকে দিয়ে খেলা দেখতে এসছে। আমি এক জায়গায় দেখেছি দুটো ছেলে এসছে লন্ডন থেকে, ওরা টিকিট কিনেছে অনলাইন, টিকিট কিনে ওরা ঈদের ছুটিতে এসে ঢাকায় এসছে খেলা দেখতে। সো আমাদের সভাপতি তাবিদ আউল কিন্তু এটাই চেয়েছিল যে আমরা যখন এই খেলাগুলি নিয়ে প্ল্যান করছি, উনি আমাকে বলেছিল যে দেখেন, আমার কথা হচ্ছে যে কেউ ফুটবল প্রেমী হোক সে যেন সুযোগটা পায়। সেই সুযোগ না নেক খেলা দেখার জন্য, তার ব্যাপার, বাট অ্যাজ এ ফেডারেশন আমরা তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। এবং আমি মনে করি ওই ক্ষেত্রে আমরা কিন্তু সফল হয়েছি আলহামদুলিল্লাহ, যে আমরা সুযোগটা করে দিতে পেরেছি। বাট এই প্রসেসটাতে আরও ভালো করতে হবে, কোনো সন্দেহ নাই। এটাকে আরও বেটার এক্সপেরিয়েন্স করতে হবে, কোনো সন্দেহ নাই। আর আপনি যেটা বললেন, ইয়েস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা সবাই ফুটবলের জন্য এসছে। সো দের ইজ পজিটিভ, দের ইজ নেগেটিভ, বাট আমি ব্যক্তিগতভাবে সবসময় পজিটিভটাকে সরিয়ে রেখে নেগেটিভটা নিয়ে কাজ করি, বিকজ সেটাকে আমাকে পজিটিভ করতে হবে। সো এটাই আমার কমিটমেন্ট। এবং আমার সাথে আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমাদের কমিটির সকলে এবং আমাদের ম্যানেজমেন্টের সকলে আমরা দিনরাত কাজ করার চেষ্টা করছি। আমাদেরও সীমাবদ্ধ আছে। আপনার বুঝতে হবে যে এই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের ম্যানেজমেন্টেরও নাই। আজকে যারা এখানে চাকরি করছেন তারা হয়তো চাকরি করছেন 10 বছর 15 বছর ধরে, তারা তো এটা দেখেনি কখনো। আপনারা দেখেছেন নাকি আমি জানি না। আমি ছোটবেলা আমি আমার লাইফ টাইমে দেখি নাই, শুনছি। আমি অনেক ছোট ছিলাম, বাট আমি তখন আমার মামা এবং আমার চাচা, আমার দুজন আমাকে খেলা দেখতে নিয়ে যেত। ঢাকায় যখন আসতাম, আমরা ঢাকায় থাকতাম না, আমরা চিটাগংয়ে থাকতাম অথবা দেশের বাইরে থাকতাম। সো আমরা যখন আসতাম তখন আমার মনে আছে আমার মামা এবং আমার চাচা, আমার দুজন আমাকে নিয়ে যেত। সো আই হ্যাভ সাম মেমোরিজ অফ দ্যাট। বাট গত ব্যাচে আমি যেটা দেখেছি, দিস ইজ আনপ্রেসিডেন্টেড। ইট ইজ জেনুইনলি আই এম গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ এবং একই সাথে ফ্যানদের কাছে, সত্যি কথা। রাইট, কিন্তু সিকিউরিটির একটা কনসার্ন তো অবশ্যই আছে। তো আপনাদের আসলে মেজারমেন্টগুলো কি? সিকিউরিটিকে আপনারা আগের ম্যাচে যেরকম ছিল নিশ্চয়ই পরের ম্যাচে এরকম থাকবে না, বাড়তি কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের পুলিশ ফোর্সের সাথে কথা বলেছি, ওনারা ডিপ্লয়মেন্টটা বাড়াচ্ছে। আমরা আনসারকে আনছি, ডেফিনেটলি ওনাদের ডিপ্লয়মেন্টটা বাড়াচ্ছি আমরা। এরপরে আমরা সেনাবাহিনীর ওখানে একটা কন্টিনজেন্ট আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করব, সাবজেক্ট টু দেয়ার জিওসি পারমিশন। বিজিবির সাথে কথাবার্তা চলছে। আইদার বিজিবি অথবা আনসার, যে কোনো একজন কিংবা দুজনই আসবে। এই ব্যাপারটা আমাদের কম্পিটিশন কমিটি দেখছে। সো আমি উভয় ওয়াকবহাল নয়, বাট আমি জানি যে বিকজ যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি। সো আমি দেখি যে আপনার দে আর টেকিং মেজারমেন্টস। এবং একই সাথে সিকিউরিটি যে কোম্পানি আছে, তারপর টিকেটের যে কোম্পানি আছে, ওনারা তো সবাই নতুন, আমরা তো কাউকে চিনতাম না। দেখ, ওনারা সবাই প্রথমবার পিএফএফ এসছে, আমরাও তাদেরকে প্রথমবার দেখেছি। তো আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করছি। এবং আমরা বলেছি যে যেখানে আপনার স্ক্যানিং মেশিন 4টা, সেখানে যেন আপনার ডাবল করে দেয়। আমরা বলেছি স্ক্যানিংটা যেন আরও গেট থেকে দূরে করতে পারে, যেন আপনার ওই গেটের মুখে প্রেশারটা না পড়ে। সো এই ধরনের ব্যবস্থা আমরা করছি। এবং একই সাথে আপনি জেনে খুশি হবেন, এটা আমাদের সরকারি ঊর্ধ্বমহল থেকে আমাদেরকে রেকমেন্ডেশন এসছে। সো আমাদের একটা প্ল্যান আছে, যেটা আমাদের প্রশাসনের সাথে বসে আমরা ঠিক করব। আপনার ন্যূনতম 1.5-2 ঘন্টা আগে আমাদের গেট বন্ধ করার একটা প্ল্যান আছে। এবং একই সাথে সেখান থেকে 2-2.5 ঘন্টা আগে শুরু করার প্ল্যান আছে। অর্থাৎ মিনিমাম 2 আওয়ার্স টু ম্যাক্সিমাম 3 আওয়ার্স একটা উইন্ডো দিব, যেন দর্শকরা মাঠে আসতে পারে। আমাদের সেদিনের অভিজ্ঞতা থেকে বলি যে অ্যাভারেজ সময় ন্যূনতম লেগেছে অ্যাবাউট 40 মিনিটস, টিকিট দেখিয়ে স্ক্যান করে সিটে যেতে। ম্যাক্সিমাম লেগেছে আপনার অ্যারাউন্ড 1 hour 40 minutes। আমরা জাস্ট একটা অ্যাভারেজ, কেউ হয়তো 2 ঘন্টা লেগেছে, কেউ হয়তো আধা ঘন্টা লেগেছে, বাট একটা অ্যাভারেজ করেছে যে ম্যাক্সিমাম অ্যাভারেজ 1 hour 40 minutes লেগেছে, আর ন্যূনতম 40 মিনিটস লেগেছে। সো সেটাকেই কাউন্ট করে আমরা 2 থেকে 2.5 ঘন্টা একটা উইন্ডো দিব, যেখানে মধ্যে সকলকে ঢুকে যেতে হবে। বিকজ ওনারা বসার পরে সেখানে কিন্তু কনসার্ট হবে, অ্যাবাউট হাফ অ্যান আওয়ার একটা কনসার্ট হবে, ডিজে থাকবে, তারপর টিম প্র্যাকটিস করবে 20 মিনিটস। সেগুলি সব তো দর্শকরা উপভোগ করবে। এবং আন্তর্জাতিক আসলে কিন্তু এরকমই হয়। আমরা শিলংয়ে খেলাতে যখন গিয়েছিলাম, আমি বিশ্বকাপ এএফসি বাদ দিলাম,
এই সিমিলার ম্যাচ শিলংয়ে যখন হয়, আমরা যখন স্টেডিয়ামে যে আমরা গিয়েছিলাম বোধহয় অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট আগে, যেহেতু আমরা ইনভাইটেড ছিলাম, বা তখন কিন্তু পুরো স্টেডিয়াম ফুল, মানে একদম স্টেডিয়াম ফুল ছিল। সো আই থিঙ্ক উই আর ট্রাইং টু টেক লার্নিংস ফ্রম দ্য লাস্ট ম্যাচ অ্যান্ড অলসো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সেস। তো দেখা যাক ইনশাল্লাহ। আচ্ছা, কনসার্টের কথা বলছিলেন, আরো ডিজে কথা বলছিলেন, আর এছাড়া আর কোনো চমক আছে কিনা? আপনারা চমকের কথা বলছিলেন, একটু চমক গ্লিম্পস দেখেছে আমরা একটু। আপনি এবার দেখেছেন আইপিএল এ কিন্তু একটা রোবট ডগ থাকে, দেখেছেন আমি জানি না। সো উই আর অ্যাকচুয়ালি গেটিং এ সিমিলার থিং বাট ইন অ্যাডভান্স মডেল, ওটা আরো অ্যাডভান্স মডেল। সো ওই রোবট ডগ অনেক কিছু করবে। আই মিন উনি মাঠের চারিদিকে ঘোরাফেরা করবেন, তারপরে আপনার প্লেয়ারদের সাথে ইন্টারাকশন করবে। সো দ্যাট উইল বি অ্যান ইন্টারেস্টিং থিং। মানে ইটস বেসিক্যালি মানে এখানে ওই রোবট ডগের ব্যাপারটা নয়, ইটস বেসিক্যালি ইনক্লুশন অফ টেকনোলজি। মানে আপনার মডার্ন প্রোডাকশনে টেকনোলজি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনি জানেন যে আইপিএল, বিশ্বকাপ এগুলি কিন্তু একদম বিশ্বের সর্বোচ্চ খেলার সেট, মানে স্ট্যান্ডার্ড আপনি বলতে পারেন। সো সেখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে আমাদের যে প্রেজেন্টিং পার্টনার, আমাদের অফিসিয়াল পার্টনার যে টেকনো, তাদেরই তাদের প্রোডাক্টটা কিন্তু আইপিএলে ইউজ হচ্ছে আমি যতটুকু শুনেছি। সো ওনারা এই প্রোডাক্টটা আমাদেরকে দিয়েছে। সো দ্যাট উইল হ্যাভ সাম ইন্টারাকশন ইন দ্য ফিল্ড। এর বাইরে যেটা থাকবে, চমকে থাকবে বেসিক্যালি আমরা আসলে ওভারঅল পরিবেশনাটা একটু ভিন্নতর আনছি। আমাদের একটি লাইভ স্টুডিও থাকবে যেখান থেকে পুরো খেলাটা পরিচালনা হবে। সেখানে টিম অ্যানালাইসিস থাকবে, ফুটবল এক্সপার্টসরা থাকবে। তারপর আবার স্টেডিয়ামে আপনার সেপারেট একটা স্টেজ থাকবে যেখানে আবার ডিফারেন্ট গ্রুপ অফ অ্যাঙ্কর থাকবে, তারা এই কনসার্ট মাঠের অ্যাক্টিভিটি পরিচালনা করবে। তারপর আরেকটা স্টুডিও থাকবে যেখানে আমাদের ইন্টারভিউসগুলি হবে। সো এই তিনটি সেট আপকে কোঅর্ডিনেট করে ওভারঅল খেলাটা দেখানো হবে, যেটা আবার আপনারা আমাদের দর্শকরা জায়ান্ট স্ক্রিনে দেখতে পারবে। সো এই জিনিসগুলি আমরা যেটা চমক যেটা বলেছি যে হ্যাঁ, রকেট সায়েন্স নয়, বাট ব্যতিক্রম ধর্মী, দর্শকদেরকে একটু ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার প্রয়াস আমাদের, এটাই আমরা বলতে পারি। এবং আমি এটা বলবো না যে এটা একদম ওয়ার্ল্ড ক্লাস নয়, বাট এটা বাংলাদেশে যা হয়ে থাকে তার থেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার হবে বলে আমি বিশ্বাস করি। এবং আবারও বলি যে আমাদের তো প্রতিবারই আমরা শিখবো এবং ইনশাল্লাহ এটাকে আরও বেটার করবো আগামীতে ইনশাল্লাহ। রাইট, কনসার্টে কারা পারফর্ম করবে সেটা কি? জি, আমাদের মুজা, জেফার অ্যান্ড সঞ্জয়, এই তিনজন পারফর্ম করবে। মুজা উনি এই আমলের খুব হিট গায়ক। জেফার আপনি জানেন অত্যন্ত হিট গায়িকা। এবং সঞ্জয় উনি বেসিক্যালি মিউজিশিয়ান অ্যান্ড ডিজে। ওনারা তিনজন মিলে একটা পারফরমেন্স করবে। আপাতত আমাদের সাথে ডিসকাশন হচ্ছে 20 to 30 মিনিটসের একটা পারফরমেন্স হবে। ওনাদের সাথে ওনাদের ট্রুপ থাকবে, সো ট্রুপ পারফরমেন্স করবে, একসাথে ডান্স ট্রুপ থাকবে আমাদের সাথে। এবং এর বাইরে যেটা আমি বললাম, আমাদের শোয়ের ভিতরে ইন্টারভিউস থাকবে, হোস্ট অ্যাঙ্করদের মধ্যে ইন্টারাকশন থাকবে, ওই রোবট ডগ যেটা বললাম তার কিছু ছোট ছোট অ্যাক্টিভিটি থাকবে। ওভারঅল ভালোই হবে ইনশাল্লাহ, আশা করি। একটু ভিন্ন ধর্ম হবে, এটা একটু ভিন্ন ধর্মী হবে, অনেক বেশি চ্যালেঞ্জও আছে। মাঠের ভেতরে অ্যাক্টিভিটিজ আমরা জানলাম, মাঠের বাইরে, গেটের বাইরে, অন্যান্য জায়গাগুলোতে। গেটের বাইরে আমরা দুটো জায়গায় ন্যূনতম একটি এক্সপিরিয়েন্স জোন করব। সো দর্শকরা যখন খেলা দেখতে যাবে তারা ওখানে আপনার বেশ কিছু বুথ থাকবে, ওখানে আইসক্রিম থাকবে, ওখানে আপনার ওই ছোট একটা বার পোস্ট থাকবে, ওনারা বল মারতে পারবে, চাইলে সেলফি নিতে পারবে, সেলফি স্ট্যান্ড থাকবে। এই ধরনের এক্সপিরিয়েন্স আমরা রাখবো যে খেলা দেখতে যখন যাবে না, এগুলি সব আমাদের 4টা মেইন এন্ট্রান্স আছে, 4টা থেকে 2টো এন্ট্রান্সের জায়গা আছে এটা করার জন্য। সো ওই 2 জায়গায় আমরা করবো। সো দে উইল হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সটা পাবে ইনশাল্লাহ। এটাও নতুন, কোনো খেলা এই ধরনের স্টেডিয়ামের বাইরে এই ধরনের আয়োজন আগে হয় নাই। এবং আপনি জানেন যে আউটার স্টেডিয়ামে আমরা একটা ফ্যান জোন করার চিন্তা করছি, যে অনেকেই হয়তো আমাদের সিট মাত্র 18-20 হাজার, সো অনেকেই দেখতে চাবেন হয়তো বা, তাদের কথা বিশ্বাস থেকে তাদেরকে মাথায় রেখে আমরা আউটার স্টেডিয়ামে একটি ফ্যান জোন করার চিন্তা করছি। এবং এর আগে আমি বলেছি যে 8টি বিভাগীয় শহরেও 8টি ফ্যান জোন হবে। এবং আমরা এখন বিএফএফ এর বিভিন্ন জায়গাতে কল পাচ্ছি যে দেশের আরো অনেক জায়গায় আমরা ধরুন আরো 8-10টি ছোট বড় নিজে তৈরি করছে, which is fantastic, which is really nice। আমরা মানে ভাল লাগছে যে ফুটবলের একটি নবজাগরণ এবং উন্মাদনা আমি বলবো। সো আলহামদুলিল্লাহ, আবারও বলি বারবার যে আল্লাহর কাছে শুকরিয়া, এবং আমাদের সম্মানিত সভাপতি তাবিদকে থ্যাংক ইউ দিতে চাই যে তার নেতৃত্বে এই চেঞ্জগুলো আসছে আলহামদুলিল্লাহ। সো লেটস সি। আমরা শুনেছি যে আপনারা সরকারের পক্ষ থেকেও একটা অনুদান বা প্রণোদনা যেটাই বলি আপনারা পেয়েছেন, মানে সত্যি কিনা ঘটনাটা? কোন ব্যাপারে সরকার? এই কনসার্ট বা এই ধরনের আয়োজনের ক্ষেত্রে সরকারের ব্যাপার থেকে আমরা কোনো রকম অনুদান পাই। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ওটা তো ওনাদের নিজস্ব প্রোগ্রাম। সো যেটা হচ্ছে তারুণ্য উৎসব যে প্রোগ্রামটা আছে, সেটা কি ম্যাচকে ঘিরে? ওটা ম্যাচকে আসলে তারুণ্য উৎসব তো আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার মহোদয়ের একটি প্ল্যান, যেটা
প্রথম থেকে কিন্তু হয়ে যাচ্ছে, গত বিপিএলও এনেছে। সো তারুণ্য উৎসবটাকে আমার যেটা ধারণা, ওনারা যখনই দেখে একটি ফেস্টিভ্যাল ইভেন্ট যেখানে তরুণরা এগিয়ে আসে, তারা সেখানে ওটাকে সেলিব্রেট করে। সো এটা তাদের প্রোগ্রাম হিসাবে তারা আমাদের এই ম্যাচকে ঘিরে তারা একটা আয়োজন করছে, যেখানে আমরা সহায়তা করছি। সো দ্যাটস হোয়াটস গোনা হ্যাপেন। ওনারা একটা থিম সং করবেন, সেই থিম সংটাতে আমরা তাদেরকে সহায়তা করছি এবং ওই থিম সংটা সেখানে ওখানে দেখানো হবে। সো আমার এটা ফুটবল স্পেসিফিক নয়, বাট আমার ধারণা যে কোনো ধরনের স্পোর্টিং ইভেন্ট, যে কোনো ধরনের ইউথ গ্যাদারিং হলে তারুণ্য উৎসবকে ওনারা ওটার সাথে অ্যাফিলিয়েট করে, উইচ ইজ আই থিঙ্ক এ বিউটিফুল থিং। এটা আমার খুব সুন্দর একটি জিনিস হবে, আশা করি এটা ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যেটা বলছিলেন, আপনার কাছ থেকে শুনলাম যে টিকিটটা তাহলে শতভাগ অনলাইনে দেয়া হয়নি, বিষয়টা এরকম না? ওটা ভুটানের ম্যাচের কথা বলছি আমরা। আচ্ছা, আর এই ম্যাচে আমরা সব অনলাইনে, শতভাগ অনলাইনে, অ্যাবসলিউটলি। এবং আমাদের ভিআইপি ছাড়া, ভিআইপি হসপিটালিটি তো আসলে বিশ্বের কোথাও অনলাইনে যায় না। ওখানে বোধহয় আমাদের ওগুলি একটু প্রিমিয়াম টিকিট, ওগুলি এক একটার ন্যূনতম দাম না 2000 টাকার টিকিটটা আমরা অনলাইন ছেড়েছি। 2500 থেকে 5000 টাকার যে টিকিট, সেটা আমরা রেস্ট্রিক্ট করেছি। ওটা বেশি টিকিট না, মনে হয় সব কর্পোরেট বক্স টক্স বিলে হয়তো কত 300, 600, 1000 মতো হবে ম্যাক্সিমাম, মানে নট ইভেন 10%। সো ওই টিকিটটা আমরা ইনস্টিটিউশনকে বিক্রি করেছি, বিভিন্ন সংস্থাকে বিক্রি করেছি। যেমন আপনার ল ফার্ম নিয়েছে, মাল্টি ন্যাশনালরা নিয়েছে, সোশ্যাল ক্লাবসরা নিয়েছে, আমাদের কিছু ব্যক্তিগত শিল্পপতি ওনারাও নিয়েছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এনারা কখনো ফুটবলে কখনো আগে মানে ইচ্ছা পোষণ করে না, এবার আমাদেরকে একদম যোগাযোগ করে। আপনি জানেন না, আমাদের 10 থেকে 12টার মধ্যে কর্পোরেট বক্স আছে, সেটার জন্য আমরা 22টি অ্যাপ্লিকেশন পেয়েছি। কারণ আমরা বলে দিয়েছিলাম যে এগুলি যারা চান সরাসরি ইমেল করবেন, এবং আমরা ইমেলের সিরিয়াল ধরে গিয়েছি, মানে এর কোনো ব্যক্তি কিংবা সংস্থা দেখিনি। 1 নম্বরকে ওনার ইমেল নিয়েছি, ওনাকে জিজ্ঞেস করেছি আপনি কি নেবেন, হ্যাঁ নিব, 24 ঘন্টা সময় দিয়েছি, টাকা দিয়েছে, ব্লক করেছি। 24 ঘন্টা টাকা দেয় আমরা সেকেন্ডে চলে গেছি। সো উই ওয়ার ভেরি ডেমোক্রেটিক। এখানে আমরা কোনো ওই আমি আপনাকে চিনি আপনি আমাকে চিনি ওই সুবিধা দিয়ে নেই। সো আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে বলতে এটাও একটা সোর্স অফ ইনকাম। এখন কি আপনার মনে হচ্ছে কিনা যে স্টেডিয়ামটা ধারণ ক্ষমতা একটু বেশি হলে মনে হয় ভালো হতো? একটু না। আমি তো আসলে হসপিটালের দায়িত্বে ছিলাম, গ্যালারিটাতে আমি ইনভলভ হইনি আসলে। সো আমি হসপিটালে মনে করি আমাকে যদি আপনি আরও ন্যূনতম 2 থেকে 3000 হসপিটালের টিকিট দিতেন, আমি খুব সুন্দর করে বিক্রিও করতে পারতাম এবং একটা ভালো ইনকাম হতো পিএফের জন্য, আমি নিঃসন্দেহে মনে করি। অ্যাবসলিউটলি আমি মনে করি এই যে 18,000 গ্যালারি এবং আই থিঙ্ক 2-3,000 হসপিটালিটি টিকিটস, 20-21,000 ম্যাক্সিমাম, ইট ইজ নাথিং ফর দ্য ক্রেজ উই হ্যাভ নাও। ইট ইজ আনবিলিভেবল। যেটা বললাম না, আমরা ভুটানের ম্যাচে আমরা প্রচারও করি নাই, আমরা কাউকে বলিও নাই, এবং আমি তো মনিটর করতাম ডেইলি রাতে, প্রত্যেক দিন 2000-3000 টিকিট মানুষ কিনছে একদম আওয়াজ ছাড়া, মানে উইদাউট এনি প্রবলেম। কারণ তখন তো আমাদের সিঙ্গাপুরের অভিজ্ঞতা হয়ে গেছে। সো এই টিকিট কোম্পানি এক্সট্রা সার্ভার, আমি তো টেকনিক্যাল মানুষ না, বাট ওরা ওগুলো সব রেখেছে। সো আলহামদুলিল্লাহ, ভেরি স্মুথ এক্সপিরিয়েন্স। এবং আমার মানে আমরা তো মানে আমি একটু কনসার্ন ছিলাম যে ভুটানের টিকিট আমরা কী করবো। বললাম না, আমরা টিকিট এক সময় ওই আবনের গাড়িটা ব্লক করে দিই। আমি না, এটা আর দিয়েন না, বিকজ অনেকে টিকিট পায় নাই। স্পেশালি আমাদের স্টেক হোল্ডার যারা ক্লাবস, যারা ক্লাবসরা তো মনে করেন সারা বছর খেলে, ওনারা যখন টিকিট পায় না, সো তখন আমরা বলেছি সবাই জিজ্ঞেস করছি আপনি টিকিট নিতে চান, ইউ ক্যান বাই টিকিটস হিয়ার। সো উই অফার দেম। আচ্ছা ফাদার, আপনি তো অ্যাট দ্য সেম টাইম আপনি মার্কেটিং কমিটির চেয়ারম্যান, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ বাফেকে আমরা আসলে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখিনি অনেক বছর। এখন বাফে কি আসলে লাভজনক হওয়ার পথে হাঁটছে কিনা? ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। দেখেন রেসপন্সটা কেমন আসলে? দেখেন, আমি আপনাকে বলি, লাভজনক হতে সময় লাগবে। এটা আপনার 2-3 বছরের একটা জার্নি, কোনো সন্দেহ নাই। বিকজ আপনি মানে ফুটবল ইজ এক্সপেন্সিভ। মানে বাইরে মানুষ বসে অনেকেই ভাবে, আমিও ভাবতাম যখন আমি বাইরে থাকতাম, আমি ভিতরে এসে বসে দেখেছি যে হাউ এক্সপেন্সিভ ইট ইজ। সো আপনার অনেক অর্থের প্রয়োজন, কোনো সন্দেহ নাই, যদি আপনি ফুটবল করতে চান। আবার আপনি যদি অন্যান্য ফেডারেশনের মতো কিছুই করলেন না, খালি বিদেশ সফর করলেন, তাহলে কিন্তু আবার আপনার বাজেট কাটবে না। সো আপনি যদি ফুটবল করতে চান, আপনার অনেক টাকা লাগে, কোনো সন্দেহ নাই। সো সেটার যাত্রা খুবই ভালো আমি মনে করি। আপনি দেখেছেন যে আমরা আসার পরে আমাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জাতীয় পুরুষ দলের স্পন্সর হয়, যেটা কখনো আগে হয় নাই। আমাদের কিড স্পন্সর হয় দৌড়, যেটা আগে কখনো হয় নাই। সো এই ধরনের কিন্তু আমরা বেশ কিছু পার্টনার পেয়েছি। এবং এই খেলাটাকে আপনি যদি দেখেন, আর্থিকভাবে অনেক টাকা দিয়ে আসছে না, যেহেতু মাত্র একটি খেলা, বাট আপনি দেখেন কতগুলি লোকাল এবং মাল্টি ন্যাশনাল এই খেলাতে আসছে। ইট ক্লিয়ারলি গিভস এ মেসেজ যে স্পন্সর মার্কেট এখন ফুটবলের প্রতি তারা ইন্টারেস্টেড, এর কোনো সন্দেহ নাই। এবং আলহামদুলিল্লাহ আমরা এই খুব কম সময়ে বলতে পারি এই ইন্টারেস্টটা তাদের মধ্যে গ্যাদার করতে পেরেছি, তাদের মধ্যে ইন্টারেস্টটা জাগাতে পেরেছি, এবং সেটার প্রতিফলন আপনারা এই খেলায় দেখবেন। এবং গোয়িং ফরওয়ার্ড আমাদের এখন যেটা হচ্ছে কি জানেন, মনে করেন আমার যদি 100 টাকার প্রয়োজন হয়,
হয়তো 10 টাকা 20 টাকা কিন্তু এখন কম লাগছে, আমরা কিছু রেজ করছি। সো আমি মার্কেটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমার টার্গেট হচ্ছে আমি যেন 100 টাকাটা পুরোটা রেজ করতে পারি। আমার লাভ করতে পারলে আলহামদুলিল্লাহ, বাট আমার মোটো হচ্ছে অ্যাটলিস্ট আমি লসে রাখবো না, আমি নেগেটিভে রাখবো না। সো ওটা করতে সময় লাগবে, আই থিঙ্ক 2 to 3 years, বাট আমি আপনাকে বলতে পারি আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে দ্য জার্নি ইজ এক্সেলেন্ট। মানে আমরা যে রেসপন্সটা এখন পাচ্ছি, এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে মানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ফ্যানদেরকে ধন্যবাদ জানাই, বিকজ আপনারা ফুটবলের টকেবিলিটিটাকে এত বাড়িয়েছেন যে মানুষ এখন ইন্টারেস্ট হচ্ছে নিজের থেকে। মানে আমি আপনাকে বলতে পারি আমাদের যে টাইটেল স্পন্সর টেকনো, ওনারা কিন্তু আমাদেরকে যোগাযোগ করে, আমরা কিন্তু ওদের কাছে যাই নাই, আমরা ডিসকাস করেছি, বাট আমরা কিন্তু এমন না যে ওনাকে পিচ করেছি, ওনারাই বলেছে আমরা ফুটবল এখানে কী করতে চাই। এবং আমাদের এখানে যারা স্পন্সর এসছে, অ্যাটলিস্ট আমার জানা মতে 4টি পার্টনার ওনারা এসছে, ওনারা নিজেরা যোগাযোগ করেছে, অবশ্যই আমরা অনেকের কাছে গিয়েছি। সো ইটস এ ফ্যান্টাস্টিক জার্নি, ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমি আল্লাহর কাছে এতটুকু দোয়া করি যেন এটা একটা ভালো শুরু নিয়ে আমাদের দিয়েছে, আশা করি এই যাত্রা থাকবে এবং ইনশাল্লাহ এটা আরও বাড়বে, বিকজ আমাদের আরও প্রয়োজন। রাইট, আপনারা স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করেননি, কিন্তু হামজাদের সঙ্গে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করেছেন। আমি একটু পেছনে ফিরতে চাই। যখন হামজা বা সমিত সোম এরা কিন্তু বাংলাদেশে আরও প্রায় 3-4 বছর আগে থেকে ওদেরকে নিয়ে আলাপ হচ্ছিল। হামজার ব্যাপারে আমি এরকমও শুনেছি, আগে যে যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে আমরা যখন মিডিয়া থেকে যখন প্রশ্ন করা হয়, তিনি বললেন যে হামজা খেলবে কিনা আমি জানি না। মানে খুবই দায়সারা একটা উত্তর তিনি দিয়েছিলেন যে হামজার কোনো আপডেট আমার কাছে নেই এবং আমি জানি না সে খেলতে চায় কিনা। সো সেখান থেকে আপনারা কখন এই বিষয়টা নিয়ে সিরিয়াস হলেন? এত দ্রুত কিভাবে আসলে এই কাজগুলো শেষ করলেন? কারণ এটা তো সিম্পল প্রসেস না, নিশ্চয়ই এটা বড় একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়েছে। আপনারা কখন তাদের ব্যাপারে সিরিয়াস হলেন? কখন থেকে তাদেরকে মানে কিভাবে এত দ্রুত তাদেরকে নিয়ে আসলেন? দেখুন, এই ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলবে, বাট আমি একদম এই আপনার চ্যানেলেই বলতে চাচ্ছি, পুরো কৃতিত্ব আমার প্রেসিডেন্টকে দিতে হবে, তাবিদ আউয়ালকে দিতে হবে। বিকজ ওনার একটা গুণ আছে, উনি অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান করে কাজ করে। সো উনি যখন নির্বাচিত হন, আমার মনে হয় 2-3 দিনের ভিতরেই কিন্তু উনি একটা টেন্টেটিভ লিস্ট করে যে এই প্লেয়ারের সাথে বিএফের আগে যোগাযোগ চলছিল, ওদের স্ট্যাটাস কি দেখেন, আমার মার্চ ইন্ডিয়া ম্যাচ আছে, আই নিড দিস প্লেয়ার্স। সো উনি তখন আমাদেরকে বিভিন্ন দায়িত্ব দেন যে আচ্ছা ঠিক আছে, হামজার সাথে আপনি যোগাযোগ করেন। সমিতকে প্রথমে অফিসে যোগাযোগ করে, সমিতের দায়িত্ব উনি আমাকে দেয় শিলং খেলার পরে, নট বিফোর দ্যাট। বাট এটা পুরো কৃতিত্ব ওনার, এর কোনো সন্দেহ নাই। এটা মানে অ্যাবসলিউটলি উনি অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান করে কাজ করেন। সো সেই দীর্ঘমেয়াদী প্ল্যান হিসাবেই উনি আপনার হামজা, সমিত, তারপর জাপানিজ একজন প্লেয়ার ছিল বাংলাদেশ বংশোদ্ভূত, বাট উনি ডিক্লাইন করে, উনি বলে যে উনি এখন ওই জে লিগে খেলতে চাচ্ছেন, সো উনি আসতে চান না। এবং বেশ কিছু নারী ফুটবলের সাথে আমরা যোগাযোগ করি, মোস্ট প্রবলি একজন নারী ফুটবলারকে আমরা ইনশাল্লাহ আমাদের সাফ এইজ ভিত্তিক, যেটা আই থিঙ্ক সেপ্টেম্বর কি অক্টোবর, সেপ্টেম্বরে ইনশাল্লাহ ওটাতে পাবো ইনশাল্লাহ আমরা। সো উনি এটা পুরোপুরি ওনারই প্রয়াস। উনি ইউকের নারী ফুটবলার, ইয়াং, শি ইজ এ ভেরি ইয়াং গার্ল, ভেরি ট্যালেন্টেড গার্ল। সো উনি আমাদেরকে তখন দায়িত্ব দেন। হ্যাঁ, ওনার নাম শাইলা। উনি, ইফ আই এম নট রং, উনি এই টার্মে আর্সেনাল একাডেমিতে উনি চান্স পেয়েছে অলরেডি, 2 বছর একটা স্কলারশিপে, মাশাআল্লাহ। অলমোস্ট ফাইনাল স্টেজ অথবা হয়ে গিয়েছে, আর্সেনাল অথবা লেস্টার সিটি, যে কোনো একটাতে শি হ্যাজ বিন অফার্ড। সো ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। সো ওনার সাথে আমরা এগুলো যোগাযোগ করছি। আরেকজন সুইডেনে আনিকা একজন প্লেয়ার আছে, উনি তো রেডি ছিল এই জুন মাসের শেষে খেলার জন্য, বাট টাইমিংটা মেলে নেয়। সো ইনশাল্লাহ আগামীতে আমরা ওনাকে আনবো। সো এটা পুরোপুরি ওনার কৃতিত্ব, উনি একদম নিজে ড্রাইভ করেছেন, আমাদেরকে কাজ করিয়েছেন, ফিফা লেভেলে লবি করেছেন, এএফসি লেভেলে লবি করেছেন। সো আসলে কি ভাই জানেন, মানে এখানে বিগত কমিটিকে দোষ দেওয়ার কিন্তু ইস্যু না, ইস্যুটা হচ্ছে আপনার একটা টিম সাপোর্ট। মানে একজন ব্যক্তি কিন্তু অনেক কিছু করতে পারবে না, বাট একজনকে লাগবে, সে দায়িত্বটা নেবে। তো সেই দায়িত্বটা আমাদের সভাপতি নিয়েছে, তারপর উনি আমাদের মধ্যে কাজগুলিকে ভাগ করে আমাদের দ্বারা কাজটা আদায় করেছেন। সো আই থিঙ্ক ইটস এ কালেকটিভ এফোর্ট, বাট কৃতিত্ব যদি দিতে হয় সত্যি কথা ওনাকে দিতে হয়, বিকজ উনি একদম হ্যান্ডপিক করে উনি, যেমন আমি বললাম না, শিলং উনি আমাকে খেলার পরে আমাকে বললো যে আজকে সমিত থাকলে খুব ভালো হতো, ব্রাদার সমিতকে কি দেখবেন না কারেকবার, তাই বললাম যে বলেন আমি কি চেষ্টা করবো। হ্যাঁ প্লিজ চেষ্টা করো, ও তো রাজি হচ্ছে না, বাট আপনি চেষ্টা করেন। সো হি ইজ লাইক দ্যাট। আচ্ছা, আমি আসলে একটু প্রসেসটা জানতে চাচ্ছি, মানে আপনি কোন চ্যানেলে যোগাযোগ করেছেন, কিভাবে আসলে সমিতিটা আমি করেছি, তো সমিতিটা আমি বলতে পারি আপনাকে। মানে হামজারটা তো আমরা খালি প্রেসিডেন্টকে হেল্প করেছি, বা সমিতিটা আমি ব্যক্তিগতভাবে করেছি। তো সমিতির কথা যখন বললো, তখন আমি খুঁজলাম নিজের সার্কেলে যে সমিতকে চিনেকে, সমিতকে চিনেকে। প্রথমে আমি আমাদের বিএফএফকে জিজ্ঞেস করলাম যে আপনারা লাস্ট কবে যোগাযোগ করেছেন, কি উত্তর ছিল, উত্তরটা কি মৌখিক নাকি ইমেল, একটু আমাকে জানান। তোরা আমাকে জানালো। তারপরে আমারই ওই কমিটিতে আছে অমিত হাসান, একজন ছেলে আছে, ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটিতে আছে আমাদের একজন কালিগ, উনি আগে টিকটকে ছিলেন। সো হি ইজ ভেরি ওয়েল কানেক্টেড গ্লোবালি।
তো ওনাকে আমি বললাম যে ওনার ইনস্টাগ্রামে আমি স্টোরিতে সমিতে একটা পোস্ট দেখেছিলাম। তো আমি অমিতকে জিজ্ঞেস করছি, আমি তোমার ইনস্টাগ্রামে আমি সমিতের পোস্ট দেখেছি, তুমি কাউকে ব্যক্তিগতভাবে চিনো নাকি কারো থ্রু দিয়ে? বলছে না ফাহাদ, আমি নিজে চিনি। তো আমি বললাম যে ভাই তুমি একটু ওনাকে বলো যে আমি একটু ওনার সাথে কথা বলতে চাই এই খেলার ব্যাপারে। তখন বলছে ফাহাদ ও কিন্তু ইন্টারেস্টেড না, বিকজ ও এর আগেও ওকে যোগাযোগ করেছে, হি ইজ নট রেডি, আর ও শিওর না এখানে পরিবেশটা কেমন কি হবে, বিকজ ও এত দূরে থাকে এবং ওরা আসে ঘুরতে আসে, মানে ওরা কখনো এমন না যে ঢাকায় ছিল, সো হি ইজ জাস্ট নট শিওর। তখন আমি বললাম দেখো এখন তো হামজা এসে খেলে গিয়েছে, সো ইটস এ ভেরি গুড রেফারেন্স, একটু দেখো না ভাই যদি একটু কথা বলতে চায় আমার সাথে। তখন উনি সমিত তখন প্রথমে বললো যে বিফোর হি টক্স উনি কয়েকটা কোয়েরি দেন আমাকে, মানে ওর মাধ্যমে একটা ভয়েস নোট পাঠায়, দুটো ভয়েস নোট পাঠায় আমার মনে আছে, যে কি কয়েকটা কোয়েরি। তো আমি নিজে ওই কোয়েরিগুলি কালেক্ট করে, আমি তো জানি না সত্যি কথা, আমিও নতুন এখানে, আমাদের ম্যানেজমেন্টে জিএস সাহেব আছে, আমাদের কম্পিটিশন কমিটির ছেলেরা আছে, জাবের, আবদুল্লাহ, তারপরে ডেভেলপমেন্ট হাসান, সাঈদ, মুস্তাকিম, আমাদের সব স্টাফ ওনারা আবার কিন্তু ওয়েল ভার্সড, দে নো দ্য প্রসেস, দে নো দ্য মানে স্টেপ বাই স্টেপ। তো যখন যার থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট তার থেকে জেনে আমি সব ওনাকে উত্তর দিয়ে দিই। ওই উত্তরগুলি পেয়ে উনি বলে যাচ্ছে ঠিক আছে এখন আমি কথা বলতে রাজি আছি, এবং মানে জুমে আমি যাই। তো প্রথমবারে ওনাকে কথা বলি। আমরা একটাখানে মনে করি যে বাইরে যারা থাকেন, বাংলাদেশ সম্বন্ধে আপনি দেখেন অনেক নেগেটিভ নিউজ যায়, আমাদের তো একটা ট্রেন্ড আছে, আমরা পজিটিভ নিউজটাকে সেলিব্রেট করতে পারি না, এটা কিন্তু আমাদের একটা ট্রেন্ড। না আবার এটা হচ্ছে কি, ধরুন উন্নত দেশগুলোতে যারা যায়, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা স্বীকার করতেই হবে। ডেভেলপিং কান্ট্রি, হ্যাঁ, যে ডেভেলপড কান্ট্রিতে থাকে সে ডেভেলপিং কান্ট্রিকে ইয়ে করবে না, সেটা স্বাভাবিক। ওরা আমাদের মাইন্ডসেটটা একটু অন্যরকম, রাইট? সো আমার মনে হয় যে যখন এটা আমার সুলিভান ব্রাদার্সের সাথে হয়েছে ব্যাপারটা, যখন জুমে দেখে, কথা বলে, কথা শুনে, তখন কিন্তু একটু ডিফারেন্ট লেভেলের আস্থা আসে। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এটা মানে এটা আমরা তো মানুষ, মানে আপনি ওই ইমেলে যোগাযোগ করা, SMS করা, আর আপনি যখন জুমে ভিডিওতে দেখছেন একজনকে, তার সাথে কথা বলছেন, আপনার কিন্তু একটু ভিন্ন মাত্রার আস্থা এসে যাবে, এটা খুবই স্বাভাবিক। সো আমার এই জিনিসগুলো সব হেল্প করে। তারপর ওনার সাথে বেশ কয়েকবার কথা বলি, আলহামদুলিল্লাহ উনি রাজি হন। প্যারালাল ওনার পারমিশন নিয়েই আমি প্রসেসটা শুরু করি। আমি এনশিওর করি প্রসেসটাতে যেন কোনো ভুল না হয়। দেখুন এখানে আমি আবারও বলি, এখানে কিন্তু কাজগুলি করেছে আমাদের ম্যানেজমেন্ট, কোনো সন্দেহ নাই। মানে আপনারা আমাকে বলেন, আমাকে কৃতিত্ব দেন, বাট কাজগুলি করেছে ম্যানেজমেন্ট, আমি গুছিয়েছি, মানে আমি নেতৃত্ব দিয়েছি বলতে পারেন আপনার কাজগুলিতে। সো সকলের সহায়তায় আমরা আলহামদুলিল্লাহ উই ডিড এভরিথিং অন টাইম, এহেড অফ টাইম। ফিফাতে প্রেসিডেন্ট নিজে কথা বলে, সো ওখানে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন সত্যি কথা ফিফাতে বাংলাদেশের যে অবস্থান, থ্যাঙ্কস টু তাবিদ আওয়াল, আমাদের যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনই খুব তাড়াতাড়ি হবে, এটা কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ। সো এইগুলি হয়। তারপরে সমিত রিকোয়েস্ট করে ওনার প্যারেন্টসের সাথে কথা বলার জন্য, সো আমি তাদের সাথে যোগাযোগ করি। জুমে আমি আঙ্কেল আন্টি জিনের সাথে মিট করি। এক্সট্রিমলি জেন্টলম্যান, কোনো সন্দেহ নাই, হাইলি এডুকেটেড, এক্সট্রিমলি জেন্টলম্যান, মানে কথা বলেই ভালো লেগেছে ওনাদের সাথে, যে এত ভালো ওনারা, মাশাল্লাহ। সো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক প্রসেসটাতে আমার যেটা অভিজ্ঞতা, যে আপনি যদি চান তাহলে কিন্তু হয় কাজ, ভাই। এটা আসলে চাওয়ার উপরে, সত্যি কথা। বিকজ এখানে কোনো রকেট সায়েন্স নয়, এখানে এমন না যে আমাকে অনেক কাঠঘর পুরিতে হয়েছে। স্টেপস আর ভেরি সিম্পল, স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করতে হবে। আপনি একটা কাজ আগে করতে পারবেন না, পদ্ধতি কিন্তু ক্লিয়ার বলা আছে ফিফা গাইডলাইনে, সেই প্রসেস অনুযায়ী আপনাকে যেতে হবে। সো এখানে মানুষ অনেক সময় দেখি অনেক কথা বলে, বাট আসলে ইটস ভেরি স্টেপ বাই স্টেপ প্রসেস, বাই দ্য বুক। এখানে আপনি ওই শর্টকাটের কোনো উপায় নাই। অ্যান্ড আপনি যদি চান, আপনি যদি জেনুইন আপনি ইচ্ছা করেন, আমার মনে হয় এখানে সুন্দরভাবে করা যায় কাজ। আচ্ছা, এরপরে এই যে হামজা আসলো, সমিত সোম আসলো, বা কিওবা মিচেলের সঙ্গে কথা হচ্ছে, এরপর কারা, মানে আপনাদের পাইপলাইনে কি এরকম আর কোনো বিদেশি, মানে মানে আসলে যেটা হয়েছে কি জানেন, আমাদের তো একটা ওই যে জুনের 28, 29, 30 আমরা প্রায় 30-40 জন ছেলে আনছি, একদিনের মধ্যে মেয়েও আসতে পারে শিওর না। সো ওনারা ওইটা ট্রায়াল হবে কিন্তু জেনারেল ট্রায়াল, মানে এনারা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে ফুটবল খেলে, কেউ একাডেমিতে খেলে, কেউ ওদের ন্যাশনাল আন্ডারে সিলেক্টেড, কেউ আপনার একদম বেসিক, বাট দে আর উইথ ফুটবল। তো আমরা তাদেরকে একটা সুযোগ দিচ্ছি যে আপনারা আসেন, ট্রায়াল করেন, আমাদের প্যানেল থাকবে, ওখান থেকে যদি কেউ ভালো হয় ইনশাআল্লাহ উইল পিক। বিয়ন্ড দ্যাট ওই সুলিভান ব্রাদার্স, যে দুই ভাই জমজ, তার বাবার সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা 10 তারিখের পরে তাদের প্রসেসটা শুরু করবো, বিকজ তারা এমনিতেই হচ্ছে মেবি আন্ডার 23 স্কোয়াড যেটা, কিংবা নেক্সট ইয়ার সাফ ইউথ যেটা, যে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। সো বিকজ দে আর ভেরি ইয়াং, অ্যান্ড দে আর ভেরি ইয়াং, আবার তারা ফুল টাইম লেখাপড়াও করেন, সো তাদের টাইমিংয়ের একটা ইস্যু আছে। সো তার বাবার সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, তার সাথে কথা বলেই তাদের প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সো ওইটা আমি ব্যক্তিগতভাবে দেখছি।
এর বাইরে একজন দুজন বাট ভেরি প্রাইমারি স্টেজে কথা হচ্ছে। যেটা হয়েছে কি এখানে আবারও আমি আপনারা এবং ফ্যানদের ধন্যবাদ জানাই যে এখন কিন্তু আমরা না অনেকে যোগাযোগ করছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। অনেকের এজেন্ট বলেন, অনেকের বাবা মা বলেন, অনেকের ফ্যামিলি মেম্বার্স বলেন, তারা যোগাযোগ করে বলছে যে আমার ছেলে কিংবা আমার ভাতিজা কিংবা আমার একটা প্লেয়ার আছে, সে এই লেভেলে খেলে, তোমরা কি বাংলাদেশে কনসিডার করতে চাও কিনা। সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওরকম রেসপন্সও পাচ্ছি। আমাদের বিদেশি ফুটবলাররা তো আসছে, তারা বেশ কোয়ালিফাইড, আবার আমাদের দেশের ফুটবলাররা যারা আছেন তাদের সঙ্গে কিন্তু একটা গ্যাপ হওয়ার কথা। আপনারা যদিও মাঠের বাইরে সব কিছু রেডি করে দিচ্ছেন, কিন্তু টিম বন্ডিংটা কেমন দেখছেন, বা ওরা নিজেদের মধ্যে কিভাবে ম্যাচ করে নিচ্ছে? আপনি ভুটানে খেলে টিম বন্ডিং কেমন দেখেছেন বলেন? না, আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু আমাদের কিছু ফিনিশিং এ ঘাটতি ছিল। না, ওটা তো টিম বন্ডিং এর জন্য না, কিন্তু ওটা হচ্ছে আমাদের ওভারঅল টিমের প্রস্তুতি বলতে পারেন। হ্যাঁ, বাট আপনি দেখেন টিম প্লেয়ারদের মধ্যে কিন্তু বন্ডিং খুবই সুন্দর। আমি ভেতরের কথাটা জানতে চাচ্ছি আর কি, যে ধরেন ড্রেসিং রুমে ওরা কেমন আছে, টিম হোটেলে ওরা কেমন আছে। আমার এখানে আমি কৃতিত্বটা হামজাকে দিব, বিকজ হামজা চৌধুরীর ইনক্লুশনে আমাদের বাকি সব প্লেয়ার এত মোটিভেটেড, এবং তারা বারবার বলে যে হামজা ভাই এর সাথে খেলছি আমরা, হামজা ভাই যেভাবে খেলছে সেভাবে আমরা তাকে, মানে তার লেভেল তো বড় কথা নয়, বাট তিনি যেটা চাচ্ছেন সেটা আমরা করতে চাচ্ছি, এটাতে তাদের সকলের ডেভেলপমেন্ট হচ্ছে। সো আমার মনে হয় এখানে একদমই কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, এটা কিন্তু উভয় পক্ষের ব্যাপার। মানে আপনি খালি এখানে লোকাল প্লেয়ারদের কথা বলতে পারবেন না, বিদেশি প্লেয়ারদেরও একটা দায়িত্ব আছে, যারা বিদেশি নয়, মানে বিদেশি যারা থাকেন বাংলাদেশের প্লেয়ার, তারা যে তাদেরকে দায়িত্ব আছে এখানে কোপ করা, আমাদের ডোমেস্টিক প্লেয়ার দায়িত্ব হচ্ছে তাদেরকে নিয়ে খেলা। সো ইটস এ টু ওয়ে থিং। বাট আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো সেরকম ইস্যু হচ্ছে না। দেখেন, মানে এখানে আসলে আমরা বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদের একটু বেশি হাইলাইট করি। আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের মধ্যে কিন্তু ক্ল্যাশ হয়, আপনি দেখবেন ক্লাবে ক্ল্যাশ হয়, এটা খুবই স্বাভাবিক। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, যখন তারা জাতীয় দলের ক্যাম্পে যায় তখন কিন্তু তারা সবাই দেশকে রিপ্রেজেন্ট করে। আমার মনে হয় আমাদের প্লেয়ারদের সেই লেভেল অফ প্রফেশনালিজম আছে যে তারা এটাকে পিছনে রেখে দেশকে আগে রেখে তারা সবাই একসাথে কাজ করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় আসি। এই যে আমরা এখন ধরেন একটা জাগরণ দেখছি, মানুষের মধ্যে টিকিট নিয়ে হাহাকার, মানুষের উন্মাদনা দেখছি, বাট এটা হচ্ছে ন্যাশনাল টিমের ম্যাচকে ঘিরে। কিন্তু আলটিমেটলি ফুটবলটা কিন্তু হচ্ছে, ফুটবলের প্রাণ হচ্ছে ক্লাব ফুটবল। এখন আমরা যে জাগরণটা দেখছি, এটা যেমন ভালো লাগার, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জেরও, কারণ আপনারা যদি এটা ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু আবার সেই আগে জায়গায় ফিরে যাবে। তো আপনারা আসলে কি ভাবছেন যে ফুটবলটাকে নিয়ে মানে নেক্সট স্টেপটা কি আপনাদের? দেখুন, আমাদের অনেকগুলি স্টেপ, কারণ আপনাকে বুঝতে হবে ফুটবলটা যে স্থানে ছিল সে স্থান থেকে অনেক কাজ করার আছে, এটা নিঃসন্দেহে। সো আলহামদুলিল্লাহ আমরা এখন ওভারঅল ফুটবলের এই ন্যাশনাল টিম কেন্দ্রিক একটি নবজাগরণ দেখছি। আপনি দেখেছেন আমাদের মহিলা দল যে জর্ডানের সাথে লাস্ট খেলে 5টা গোল খেয়েছে, সেই জর্ডানের মাটিতে 2 গোলে ড্র করে এসছে। সো আমাদের কিন্তু প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে, এবং এখানে আবারও বলি আমাদের সম্মানিত সভাপতি অত্যন্ত গুছিয়ে একটি প্ল্যান ওয়াইজ কাজ করছে। আই উইশ আমাদের অনেক অর্থ থাকতো, তাহলে হয়তো আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি করতে পারতাম, বাট আর্থিক চ্যালেঞ্জটা অনেক সিরিয়াস, অনেক ডিপ। সো সেটাকে মাথায় রেখে আমরা একবারে সব করতে পারবো না, সেটা বাস্তবতা, এটা নিঃসন্দেহ। মানে আমি বাস্তবকে তো অস্বীকার করতে পারবো না, আর আমি ব্যক্তিগতভাবে ওই মানে আননেসেসারি ড্রিমও দেখাতে চাই না, বাস্তবকে কথা বলছি। সো আমাদের প্রত্যেকটি অ্যাসপেক্ট অফ ফুটবলে আমাদের রেডারে আছে, আপনি বলতে পারেন। সবগুলিকে নিয়ে আমাদের কমিটির সকলকে দিয়ে আমাদের ভালো প্ল্যান আছে। যখন যেখানে যে সাপোর্ট, সে সাপোর্টটা যদি আমরা পাই ইনশাল্লাহ আগামী, যেটা আবারও বলি 2 to 3 ইয়ার্সে আমার মনে হয় আপনি এভরি কোয়ার্টারে নতুন নতুন জিনিস দেখবেন, এটা কোনো সন্দেহ নাই। মানে দেখেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ার্টার আমরা পড়ছি এবছর। আমাদের এবছর ফার্স্ট কোয়ার্টার আপনি দেখেন আমাদের ছেলেদের এবং মেয়েদের ন্যাশনাল টিম প্রস্তুতি নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে। কোচিং স্টাফ বলেন, টেকনিক্যাল স্টাফ বলেন, টেকনোলজিক্যাল কম্পোনেন্টস বলেন। আপনি এখন দেখেন আমাদের প্লেয়াররা মডার্ন সফটওয়্যার দিয়ে কোচিং স্টাফ কাজ করছে, ওই জিপিএস স্কাউট পরে ট্রেনিং করছে, সে সব কিছু কিন্তু আমরা আনছি। সো প্রতি কোয়ার্টারে আপনি দেখবেন নতুনত্ব আসছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে এত কিছু চাহিদা হয়তো অনেক সময় মনে হবে যে মন মতো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা সেটাই বাস্তবতা। এতটুকু বলতে পারি যে অ্যাজ এ টিম আমরা উই আর গিভিং আওয়ার 100%, কোনো সন্দেহ নাই, এবং স্পন্সরদের থেকেও সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। বাট ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি মনে করি
ভালোই দেখবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনারা কি আপনাদের মানে আমাদের ফুটবলে সংকটগুলো কি কি বা সমস্যাগুলো কি কি এগুলো কি আপনারা মানে ইয়ে করেছেন সবাই জানে অ্যাবসলিউটলি, মানে উই হ্যাভ অল আইডেন্টিফাইড। আমরা জানি না, যেমন আমি মার্কেটিং থেকে আমি একটা টার্গেট করেছি এত টাকা আমার লাগবে, আমি কেমনে টার্গেট করছি, আমি তো জেনেই বলছি যে কোথায় কোথায় ঘাটতি আছে। সো আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের লিগ, আমাদের ওভারঅল টুর্নামেন্টস, আমাদের ন্যাশনাল মেন্স টিমের খরচ, ওমেন্স টিমের খরচ, আপনি যদি আমার সাথে আমার বিএফএ অফিসে আসেন পুরো ফাইল আছে আমার কাছে, প্রত্যেকটাতে এবছর কত খরচ হবে, কতটুক আমাদের সোর্স আছে, কত গ্যাপ আছে, আই হ্যাভ ইট ইন মাই হেড, এবং সেটাকে নিয়ে আমি কাজ করছি। এখন এই গ্যাপটা আমি কীভাবে কমাবো, সব গ্যাপ কমানো সম্ভব না, তাহলে এক গ্যাপটা একটু সারপ্লাস করে সেটাকে আমি কম্পেনসেট করব। আমরা একদম গুছিয়ে আলহামদুলিল্লাহ, আমি বললাম না আমাদের সভাপতি তাবিদ কিন্তু এক্সট্রিমলি প্রফেশনাল। সো উনি একটু লং টার্ম ভিশন নিয়ে কাজ করেন এবং গুছিয়ে কাজ করেন, এবং উনি সব কিছু প্ল্যানের মাধ্যমে রাখেন, এবং উনি একা একা প্ল্যানগুলি করেন না, উনি সবাইকে নিয়ে প্ল্যান করেন, সবার মধ্যে প্ল্যানটা শেয়ার করেন এবং সবাইকে নিয়েই কাজ করেন। সো আমাদের ডেফিনেটলি উই নো এক্স্যাক্টলি আমাদের কোথায় কোথায় কাজ করার আছে, অনেক জায়গায় আছে, দ্যাটস দ্য থিং, বাট কোথায় কোথায় কাজ করার আছে, কতটুকু কাজ করার প্রয়োজন, আলহামদুলিল্লাহ উই হ্যাভ ইট ইন দ্য রাইটিং অ্যাবসলিউটলি। রাইট। ক্লাব ফুটবল নিয়ে আরেকবার একটু বলি, যদিও আপনি লিগ কমিটিতে নেই বা আপনি মার্কেটিংটা দেখছেন, স্টিল আপনি বাফের ভাইস প্রেসিডেন্ট, সো ওই হিসেবে আপনাকে প্রশ্নটা করা। ক্লাব ফুটবল আমরা অনেক ঘাটতি দেখি, আমাদের ক্লাবগুলো নানা রকম সংকটে থাকে, প্লেয়ারদের পেমেন্ট ঠিক মতো হয় না, ক্লাবগুলোর নিজস্ব মাঠ থাকে না, ইনফ্যাক্ট আমাদের লিগগুলো যে মাঠগুলোতে যে ভেন্যুগুলোতে হয় এগুলো আপ টু দ্য মার্ক না। সো এই প্রবলেমগুলো থেকে মানে সার্টেন প্রবলেমগুলো নিয়ে আপনারা কি ধরনের কাজ করছেন? মানে ফার্স্ট অফ অল বুঝতে হবে সমগ্র বিশ্বের যেটা, সেটা বাংলাদেশের ক্লাবগুলি তো আমাদের ওন না। সো ক্লাবগুলি কি করবে এটা আপনার ক্লাবকে জিজ্ঞেস করতে হবে, এখানে কিন্তু ফেডারেশনকে কিছু করার নাই। আমাদের বাফের কাছে সাহায্য চায়, সহযোগিতা চায়, মানে কি ধরনের সহযোগিতা চায় আপনি আমাকে বলেন। আমাদের কাছে কিন্তু ক্লাবরা ডাইরেক্টলি কখনো কোনো হেল্প চায় না অর্থ ছাড়া। আর্থিক সহযোগিতা তো আমার মনে হয় না বিশ্বের কোনো ফেডারেশন দেয়, আমার জানা নেই। আপনার জানা আছে? আমারও জানা, এই মুহূর্তে মনে পড়ছে না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বিকজ ক্লাব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ক্লাব যদি অর্থ চায় ক্লাবকে যেতে হবে স্পন্সরের কাছে, ফেডারেশনের কাছে না। সো এই ক্ষেত্রে তাহলে ক্লাবের ম্যানেজমেন্টগুলোকে চেঞ্জ করতে হবে। যে ক্লাবে যারা আছে দে নিডস টু বি চেঞ্জড, বিকজ তাদের সেখানে প্রফেশনাল লোকরা। আপনি দেখেন আমি বসুন্ধরা কিংসের কথা বলি, কর্পোরেট টিম রান বাই প্রফেশনালস, ওনারা কিন্তু এই চ্যালেঞ্জগুলি ফেস করে না। আপনি দেখেন এই বছর মোহামেডান অনেক ভালো করেছে, মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে কিন্তু আপনি দেখেন কর্পোরেট গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, ম্যাক্স গ্রুপ, ওনারা কিন্তু মোহামেডানকে সাহায্য করেছে, সেজন্য মোহামেডান চেঞ্জগুলো এসেছে। সো ইট ইজ এ ক্লাব নিয়ে যারা কাজ করেন তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এবং একই সাথে প্রয়োজন হলে তাদের লোকবল চেঞ্জ করতে হবে। দে নিড টু, আমরা যেমন এখন স্পন্সরের পিছিয়ে ছুটছি, আমরা চিন্তা করছি বিএফএফ এর অ্যাক্টিভিটিকে কিভাবে কাজ করলে স্পন্সর আমাদের কাছে আসবে, তাদেরকেও সে কাজটা করতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি বলতে পারেন সেখানে আমরা কি করতে পারি, অবশ্যই আমরা গাইডলাইন দিতে পারি। আমরা তাদেরকে এএফসি লাইসেন্সিংয়ের আওতায় যেহেতু আছে, তারা যদি কোনো ডিসিপ্লিনারি কোনো ইস্যু করে সে ব্যাপারে আমরা অ্যাকশন নেব। তারা যদি প্লেয়ারদের ফি না দেয় সে ব্যাপারে আমরা অ্যাকশন নিতে পারি। বা তারা কীভাবে চালাবে সে ব্যাপারে তো ফেডারেশন কখনোই ইন্টারভিউ করতে পারে না, করবেও না, এটা কখনো হয় না। মানে যদি আপনাকে ফেডারেশনকে যদি তাদেরকে রান করতে হয় তাহলে তো আমাদের ওই মেয়েদের মতো করতে হবে, যে আমাদের নিজস্ব টিম করে ফেলতে হবে। ওটা আসলে হয় না ফুটবল ওয়ার্ল্ডে। সো আমি যেটা মনে করি এখন যারা আছেন, আমি তো আসলে এই জগৎ আগে ছিলাম না, সো অনেক ক্লাবে আমি অনেক ভালো ভালো লোক দেখেছি যাদের এই মাইন্ডসেটটা আছে, আবার আমি এমন লোককে দেখেছি যাদের ওই মাইন্ডসেটটা নাই। সো তাদেরকে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ভাই। আবার তাদেরও ভাই মানে এটা আমাদের বিএফের মতো, এটা একদিনে হবে না, এক সিজনে হবে না, আপনাকে একটি প্ল্যান করে 2-3 বছর ধরে কাজ করতে হবে, তাহলেই আপনি স্বয়ংসম্পূর্ণ ক্লাব হতে পারবেন। বাট আপনি দেখেন ইন্ডিয়াতে কিন্তু আপনি দেখেন সব ক্লাবগুলি কর্পোরেট হয়েছে। আপনি দেখেন মোহনবাগান বলেন, ইস্ট বেঙ্গল বলেন, সবার সাথে কিন্তু একটা কর্পোরেট নাম আছে। তার মানে কি, ক্লাব ম্যানেজমেন্ট একটা কর্পোরেট কোম্পানির সাথে চুক্তি করে কিংবা আন্ডারস্ট্যান্ডিং করে তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে। সো আমাদের এখানে একটি কালচার হচ্ছে ক্লাব নিয়ে যারা থাকে তারা কোনো কিছু ছাড়বে না, কিন্তু টাকাটা চায় আরেকজন থেকে, সাহায্য চায় আরেকজন থেকে। সো যে আপনাকে স্পন্সর করবে তাকে তো আপনাকে সেই সুযোগটাও দিতে হবে। সো এখানে একটা ঘাটতি আছে, এখানে একটা মাইন্ডসেটের ব্যাপার আছে। আমি মনে করি এখন ফুটবল যেখানে গিয়েছে এবং যেভাবে কম্পিটিটিভ হচ্ছে, আপনি দেখবেন আলহামদুলিল্লাহ ক্লাবগুলি তো চেঞ্জ। আপনি দেখেন ফর্টিস ক্লাব, নতুন ক্লাব, তারা কিন্তু ভেরি প্রফেশনাল। আমাদের বাংলাদেশ পুলিশ ভেরি প্রফেশনাল, তাদের কিন্তু ইস্যুগুলো হয় না। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার আমি শুনেছি ব্রাদার্স ইউনিয়ন এবার অনেক গুছিয়ে কাজ করছে। আবাহনীও আমি শুনেছি দে আর অলসো কামিং ব্যাক। সো আমার মনে হয় এখন এটা সময়েরই চাহিদা যে ক্লাবগুলি ইনশাআল্লাহ আরও প্রফেশনাল হবে। আমরাও কিন্তু প্রফেশনাল হচ্ছি, মানে আমরা কিন্তু এমন না যে বিএফএফ অনেক এগিয়ে আছে ক্লাব পিছিয়ে, তা নয়, কিন্তু আমরা সকলেই পিছিয়ে ছিলাম
এখন আমরা সকলে যার মতো কাজ করতে হবে নিজেকে পেশাদারিত্ব করার জন্য, গুছিয়ে কাজ করার জন্য, এবং ইট হ্যাজ টু বি কালেকটিভ এফোর্ট, কোনো সন্দেহ নেই। রাইট, আমরা ভবিষ্যৎ নিয়ে আলাপ করছিলাম, অতীত নিয়ে আলাপ করেছি, আমরা বর্তমান নিয়েও করতে চাই। আর একটু শেষ করতে চাই আসলে, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের রেজাল্ট কেমন হতে পারে বলে মনে করছেন? আমরা মাঠের ফুটবলটা নিয়ে, মাঠের রেজাল্ট নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, তবে আমি এতটুকু আশা করি এবং আমি বিশ্বাস করি আমাদের দল সেদিন চমৎকার খেলবে এবং একটি ভালো খেলা উপহার দিবে, এবং আমি আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন ভালো রেজাল্ট দিয়ে আমরা মাঠ ছাড়তে পারি ইনশাআল্লাহ। রাইট, আমরাও সেটাই আশা করবো, এবং দর্শকরাও নিশ্চয়ই চাইবে যে ম্যাচটাকে নিয়ে তাদের এত আগ্রহ, এত অপেক্ষা, সেখানে বাংলাদেশ দল যদি ভালো করে নিশ্চয়ই তাদের আরও বেশি ভালো লাগবে, এবং তাদের ভালো লাগার মাত্রাটা অনেক বেড়ে যাবে। দেশের ফুটবলের জন্য সেটা আসলে বেটার কিছু হবে। রাইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ এগেইন আপনাকে। এই ছিল আমাদের আজকের আয়োজন।